শুধু কি শিক্ষার জন্য এটা হচ্ছে নাকি আমাদের সামগ্রিকভাবে সামাজিক রাষ্ট্রীয় এবং পলিটিক্যাল কালচারটাই আসলে ওইভাবে গড়ে উঠছে না যে আমরা একটা কিশোরদের এই গ্যাং কালচারটা আমরা বন্ধ করতে পারছি না? ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সাংসদ মহোদয়কে। ধন্যবাদ আমার ওপর সহ আলোচক এবং সুধীবৃন্দ যারা দেখছেন, আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনার আয়োজন করেছে চ্যানেল ওয়ান, সেই জন্য আমি তাদেরকে প্রথমে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। একটা বিষয় যেটা আমি লক্ষ্য করেছি এবং আমার অভিজ্ঞতা থেকেই বলতে পারি, এটা সবাই আমার সঙ্গে একমত হবেন, যে আমি মনে করি কোনো সমাজ, কোনো জাতি তথা কোনো জনপদ যখন মূল্যবোধের চরম অবক্ষয়ে জর্জরিত হয়, তখন সৃষ্টি হয় এরকম গ্যাং কালচার মতো সংগঠন করার। এই কোমলমতি শিশুরা যাদেরকে আমরা বড় করে, যারা দেশের দায়িত্বভার আগামীতে গ্রহণ করবেন, তারা যদি গ্যাং কালচার দিয়ে তাদের জীবন শুরু হয়, তাহলে আগামীতে তারা কী করবে? সমস্যাটা আসছে কোথার থেকে আমি বলি। আজ থেকে ধরেন বেশি না, এই গত 40-50 বছর আগেও, 50 বছর আগে এই ঢাকা শহরেই, বিশেষ করে পুরন টাউনে, ছোটো মোটো অপরাধের বিচার কিন্তু এই এলাকার মাতব্বর যারা ছিলেন, পঞ্চায়েতরা করতেন। পঞ্চায়েতরা, এখনও পঞ্চায়েত কিন্তু চকবাজার এলাকায় কিছু কিছু আছে, কিন্তু দে আর নট ভেরি এফেক্টিভ, আমি জানি। হ্যাঁ, ওটা সক্রিয় নাই, আছে সক্রিয় না, নামে আছে, কেউ শোনাও না। কিন্তু একটা সময় ছিল যখন তারা এলাকার ছোটো মোটো বিচার এগুলো পুলিশের কাছে যেতে হতো না, তারাই সব ঠিকঠাক করে দেন। এখন একটা সময় আসছে যে ওই লোকেরা, তারা আরেকজনের ছেলের বিচার করা তো দূরের কথা, নিজের ছেলের বিচার করার জন্য তারা পুলিশের হেল্প চায়। জিনিসটা এই পর্যায়ে চলে গেছে। আগে করতো কি, ওদেরকে সমাজ তাদেরকে বয়কট করতো, তাদের সঙ্গে মিশতো না, তারা গেলে তো দিকে তাকাতেও না কেউ। আর এখন করে কি, ওই সমস্ত লোক গেলে তাদেরকে সালাম করে, কারণ তার ছেলে ওই গ্যাংয়ের একজন মেম্বার, এই হলো তার কোয়ালিফিকেশন, যে এ তার বাবা, কাজে তাকে সমীহ করে চলতে হবে। এই যে আমাদের ভিতরে পরিবর্তন, আমি এটাকেই বলছি যে মূল্যবোধের অবক্ষয়। এই অবক্ষয়ের কারণেই কিন্তু এই সমস্ত ঘটনাগুলি সৃষ্টি হয়েছে। তো আমরা আবার সেই পুরোনো যুগে ফিরে যেতে চাচ্ছি না, কিন্তু সমাজের যে দায়িত্ববোধ ছিল, সেই দায়িত্ববোধ দিয়ে তারা উজ্জীবিত আবার হোক, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হলো, আমরাও যাতে আমাদের বয়োজ্যেষ্ঠকে এবং যাদেরকে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে যাতে শ্রদ্ধা করতে শিখি, এই কালচার আমাদের ভেতর তৈরি করতে হবে। বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে এই গ্যাং কালচারটা থাকলেও এটা এমনভাবে, আমি কিন্তু আপনি বলছেন যে আপনার দীর্ঘ চাকরি জীবনের অভিজ্ঞতায়, তো তাহলে আমাকে 30-40 বছর আগে চলে যেতে হয়, কিন্তু আমি তখন কিন্তু এই সমস্ত দেখিনি। এই গ্যাং কালচারে সিআরপিসির দায় কিন্তু এই জিনিস, এগুলো তো সব নতুন সৃষ্টি হয়েছে। সিআরপিসি তো আপনার তৈরি হয়েছে ব্রিটিশ আমলে, রাইট। সেই সময়ের প্রেক্ষিতে এখন তো মেলালে চলবে না আমাদের না, কিন্তু আপনার চাকরি জীবনের শুরু থেকে গ্যাং কালচার ছিল না? মোহাম্মদপুরের ইতিহাস তো আমরা জানি, অন্ততপক্ষে বাংলাদেশের এই একটি জায়গা। মানে ঠিক এই গ্যাং কালচার নামে এগুলোটা পরিচিত ছিল না, তবে ইদানিং যে বেশি হয়েছে এটা স্বীকার করতে হবে। একটা বিষয় আমি এখানে না বলে পারছি না, মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন, এ ব্যাপারে একটু হিসাব করে কথা বলতে হবে। আপনি কিন্তু একটা কথা তুলেছেন যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বলেছেন না তাদের, মাননীয় সাংসদ একটা কথা ঠিকই বলেছেন, যে যা কিছুই হোক, ভালো হোক আর খারাপ হোক, সব কিন্তু এসে পরে শেষ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের উপরে, রাজনীতির উপরে। রাইট। একটা ভালো কিছু যদি হয় তাহলে যেরকম সরকার প্রশংসা পাবে, খারাপ কিছু হলে সরকারকেই লোকে বলবে, কাজে এটা কিন্তু কিছু মনে করার নাই। তবে একটা জিনিস আমার চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, এই শিশুগুলি কিন্তু শুরু হয়েছে এই সমস্ত দুষ্টামি তাদের এই রাজনীতিবিদদের পিছনে থেকে থেকে। যেমন যখন হরতাল হয়তো, যখন কোনো আন্দোলন হবে, কিছু এই শিশুদেরকে রাজনীতিবিদরা এদেরকে হায়ার করে, ওদের হাতে ইট দিয়ে দেয়, পাথর দিয়ে দেয়, পুলিশ কিছু বলতে পারে না, ছোট বাচ্চাগুলি ওগুলোকে লাগায় আপনার ওই বিরোধী দলের দিকে ঢিল মারার জন্য, ইট মারার জন্য। এদের ট্রেনিং কিন্তু তখন থেকে হচ্ছে। এই গুলিস্তানে আমি ডিসি থাকতে আজ থেকে প্রায় 36 বছর আগে, আমার দিনের পর দিন ওই গুলিস্তানের চত্বরে কেটেছে সময়, এই মিছিল আর
প্রসেসটা এগুলি ঠেকাতে চায়। এই যে বাচ্চাদেরকে কন্ট্রোল করা যায় না, বড়দেরকে তো অ্যারেস্ট করা যায়, ধরা যায়, মারপিটও করা যায়, কিন্তু এদেরকে কিছু করা যায় না। তো আমি বলবো যে আনফর্চুনেটলি রাজনীতিবিদরা ওই দিক থেকে এদেরকে পৃষ্ঠপোষকতা করেছে। আমি বলবো যে তাদেরকে কিন্তু তারা ব্যবহার করেছে ওই ছোটোবেলা থেকেই। এই হতে হতে এই যখন বড় হয়ে উঠেছে তখন আস্তে আস্তে হয়তো তারা বড় ক্রাইম করতে শুরু করেছে, কিন্তু তাদের সৃষ্টিটাও হতে। এখন কথা হলো এটা হলো আপনি এখনো কি দেখলে মনে করবেন না যে পলিটিক্যাল দলগুলোর মিছিলগুলো যখন হয়, বড় সমাবেশ হয়, সেই সমাবেশের অগ্রভাগে বা ইসে কারা থাকে, কিন্তু তাদের এভারেজ এইজ কত? অত ছোট এবং না, তারা 100 কোথা থেকে এসছে? একসময় কিন্তু খুব বেশি ছোট ছোট ছিল, অত ছোট এখন আর নাই। এমন মানে মজার ঘটনা আছে, এগুলো সত্যি ঘটনা। মিছিল যাচ্ছে, মিছিলের ভেতর থেকে ওই সামনে যারা আছেন নেতা স্যারদের মতো, তারা পিছনে ওদেরকে বলছে, এই তুই ঢিল তো নিজের লোকের উপরে মারছিস। তো বলে যে আমি তো ছোটো, আমি তো মারতে পারি না। তো মানে ওরা বলছে সামনে যে প্রসেশন আছে ওরে ঢিল মার। তো ওই ঢিল মারে, সেই ঢিল যে নিজের গায়ের উপরে পড়ে। তখন বলে ঠিক আছে, তোর ঢিল মারার দোকানে গালি দে, মানে কিছু একটা কর। তো এখন এইভাবে ওই ছোটদেরকে যখন এই সমস্ত কাজে লাগানো হয়, সে ব্যাপারে যদি আমরা সবাই একটু সচেতন হই, একটা ওইখানেও একটা এজ গ্রুপ ফিক্স করে চাকরির জন্য যেমন একটা বয়স থাকে, ঠিক এখানেও যদি এরকম থাকে যে নিচে যারা, তাদেরকে এই সমস্ত কাজে আমরা ইনভলভ করবো না, তাহলে হয়তো এটা একটু কমে আসবে। এখন কথা হলো যে এটা হলো কিভাবে। এখানে অনেকেই দায়ী, একমাত্র শুধু রাজনীতিবিদ তো অবশ্যই না। পরিবারের, আমি প্রথম শুরু করবো পরিবার থেকে। পরিবার হলো প্রধান নিয়ামক এই ব্যাপারে, তাদের একটা বিরাট দায়িত্ব রয়েছে। আই এম সরি যে পরিবার বোধহয় ঠিক সেইভাবে দায়িত্ব পালন করছে না। তারা কেন করতে পারছে না, তাদের দে হ্যাভ দেয়ার ওন রিজন। সেখানে দারিদ্রতার ব্যাপার আছে, সেখানে অভাব অনটনের ব্যাপার আছে, এগুলো সব কিছু। লেখাপড়ার জন্য স্কুলে পাঠাতে পারছে না, পয়সা নাই, তো সে আর কী করবে, বেকার হলে যাওয়া হয়, এই সমস্ত আজে বাজে কাজ করে বেড়াচ্ছে। সেদিক থেকে সব পরিবারের একটা বিরাট দায়িত্ব আছে, যে দায়িত্বটা তারা ঠিকমতো পালন করতে পারছে না। কেন পারছে না সেটা তারা জানে, এবং আমরাও যে জানি না তা নয়। এই ব্যাপারে রাষ্ট্রকে একটু দেখতে হবে, যাতে পরিবারগুলো তার সন্তানকে আবার ঘরে ফিরায় নিয়ে আসে, তাদেরকে প্রপার কাজে লাগাতে পারে। এরপরে আসে স্কুল, এবং এমনকি আপনার ধর্মীয় উপাসনালয় যেগুলো আছে, তাদেরও একটা বিরাট দায়িত্ব হয়ে গেছে। এগুলো কিন্তু আমরা হিস্ট্রিতে পড়েছি আমরা সবাই, যে আপনার চার্চ থেকে এই সমস্ত অনেক জিনিস কিন্তু কন্ট্রোল করতো তখনকার দিনে। তো এখনও কিন্তু মসজিদ বলেন, প্যাগোডা বলেন, আপনার মন্দির বলেন, এখানে যারা ধর্মযাজক আছেন তাদেরও কিন্তু এক বিরাট দায়িত্ব রয়ে গেছে। তারাও কিন্তু এদেরকে ওই মানে এই একেবারে সোজা খুতবা পাঠ করে কেউ বুঝলো কি না বুঝলো। আমি তো এমন জায়গায় দেখেছি, অনেক জায়গায় এটা একটু বাংলা ট্রান্সলেশন করা হয়, কিন্তু বেশিরভাগ জায়গায় করা হয় না, শুধু খুতবাটা পড়ে দেওয়া হয়। এখন এদের কী পড়ে গেল এ তো কেউ বুঝে না। কাজে এগুলো যাতে বোঝানো হয়, ধর্মীয় অনুশাসনটা যাতে এদের উপরে একটু আসর করতে পারে, সেটার জন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে সব ধর্মেরই। এরপরে আসবে আপনার, তারপরে অফকোর্স রাজনীতিবিদদের তো বিরাট দায়িত্ব রয়ে গেছে। এই সমস্ত শিশু আজকে যেরকম একটা সময় ছিল যখন মেয়েরা হয়তো পয়সার অভাবে পড়তে পারতো না, সেটা মাননীয় প্রয়াত প্রধানমন্ত্রী আমাদের ম্যাডাম খালেদা জিয়া, ওনার সময় থেকে মহিলাদের তো পড়াশোনা করতে পয়সাই লাগে না। তো এই যে এই সমস্ত এইরকমভাবে যদি আমরা কোন লেভেল পর্যন্ত যেতে পারি, যাতে ওদেরকে রাস্তায় না যেতে তারা স্কুলে যে ফিরতে পারে, সেটার ব্যবস্থা সরকার কতখানি করতে পারবে, এ ব্যাপারে সরকারের মধ্যে কিছু একটা দেখার দায়িত্ব রয়ে গেছে। এবং আমি এখন যেভাবে চলছে, আপনি যেটা বলতে চান যে মানে কিছুটা হলেও পলিটিক্যাল একটা কমিটমেন্ট দরকার এই জায়গাটা থেকে। কোনো কিছুই আপনার করতে গেলে, কোনো ভালো কাজই হোক খারাপ কাজ হোক, সব কাজের ভেতরেই পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া হবে না, ছাড়া এবং পলিটিক্যাল সাপোর্ট ছাড়া হবে না।